এপার বাংলায় কি শাকিব খানের যে ক্রেজ সেই চাহিদাটা কি কমছে? এপার বাংলায় যে সমস্ত সুপারস্টাররা রয়েছে তাদের কম্প্যারিজনসে কোথাও কি শাকিব খান পিছিয়ে পড়ছেন? আজকে এই 'দরদ' ছবির মুভির রিভিউ করতে বসে এই প্রশ্নগুলো মাথাচাড়া দিচ্ছে, তার একমাত্র কারণ যে আজকে সিনেমা হলে যখন গেলাম, যে ভারতে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ছবি যেটা বাংলাদেশে বেশ কিছুদিন আগেই রিলিজ করে গেছিল সেই 'দরদ' সিনেমা দেখতে, তখন কিন্তু সিনেমা হলের দর্শকদের এই সিনেমার প্রতি দরদ দেখে সত্যিই কিন্তু চিন্তায় ফেলে দিল। কারণ এর আগে শাকিব খানের যে ছবিটি 'তুফান' ভারতবর্ষে মুক্তি পেয়েছিল, বাংলাদেশে মানে ম্যাসিভ একটা হিট করার পরে সেই ছবি যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, ব্যাক টু ব্যাক এটাও কি তাহলে সেকেন্ড ছবি হতে চলেছে? হাই ফ্রেন্ডস, আমার নাম রাজীব আর কথা বলবো এই ভিডিওতে 'দরদ' সিনেমা ভারতে রিলিজ হওয়ার পর তার রেসপন্স এবং সিনেমার রিভিউ সব কিছু নিয়ে এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, দুপার বাংলায় যে সমস্ত সুপারস্টারদের কথা বলা হয় তার মধ্যে শাকিব খান কিন্তু অন্যতম। দেবজিতের যে জনপ্রিয়তা আজকে ভারতবর্ষে রয়েছে, মানে স্পেশালি টলিউডে রয়েছে, তার সমান বা তার থেকে বেশি হয়তো জনপ্রিয়তাও কিন্তু বাংলাদেশে রয়েছে শাকিব খানের। কিন্তু শাকিব খানের ছবি বারবার কেন ভারতবর্ষে মুখ থুবড়ে পড়ছে? এবং 'দরদ' যে ছবিটা স্পেশালি ভারতের ব্যাকড্রপে তৈরি করা, যেখানে কিন্তু ছবির মানে শুটিং লোকেশন সেটা কিন্তু হচ্ছে আমাদের বেনারস, এবং তার পাশাপাশি সেখানে কিন্তু প্রচুর এরকম টলিউডের অ্যাক্টর কাজ করছেন, প্রচুর বলিউড অ্যাক্টার্স রয়েছেন যারা কাজ করছেন। তারপরে ভারতবর্ষের মানুষ কিন্তু এইভাবে ছবিটার থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? কারণগুলো অবশ্যই অ্যানালিসিস করব। তার আগে ছোট্ট করে গল্পটা বলি। সেটা হচ্ছে দুলু মিয়া বেসিক্যালি পেশায় হচ্ছে একজন অটো ড্রাইভার, এবং এই ধরনের এই যেগুলো ধরো সমাজের নিচু স্তরের মানুষের যে সমস্ত ক্যারেক্টার্সগুলো হয়, এই ধরনের ক্যারেক্টারে কিন্তু শাকিব খান ভীষণ ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। তাকে খুব মানে ডাউন টু আর্থ, খুব হোমলি, খুব মানে নেক্সট ডে মানে নেক্সট ডোর নেবার টাইপের মনে হয়, এবং সেই ক্যারেক্টারটাই কিন্তু খুব সুন্দর উনি মানিয়ে নিয়েছেন। তো এই দুলু মিয়ারই গল্প, এবং দুলু মিয়া ওয়াইফ যেখানে এখানে হচ্ছেন সোনাল চৌহান, যে বেসিক্যালি একজন মানে পাগল একজন ফ্যান, একজন ফিল্ম স্টারের, যে ক্যারেক্টারটা এখানে প্লে করছেন রাহুল দেব। এবং এই যে ক্রেজিনেস তাদেরকে এই দম্পতিকে কোন জায়গা অবধি নিয়ে যায়, তাদের সাথে কি হয় শেষ পর্যন্ত, সেই নিয়ে হচ্ছে এই থ্রিলার ঘরানার ছবি। এর থেকে বেশি বলা যাবে না, কারণ এখানে কিন্তু অনেক কিছু স্পয়লার হয়ে যেতে পারে। ছবিটা হয়তো বাংলাদেশে অনেক দিন আগে মুক্তি পেয়েছে, বাট ভারতে কিন্তু আজকেই মুক্তি পেয়েছে। এবার ছবিটার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, শাকিব খান সব কিছু নিয়ে আলোচনা করব। যেটা বলছিলাম যে দুলু মিয়ার চরিত্রে শাকিব খানের পারফরমেন্স কিন্তু ভালো, এবং সাথে শাকিব খানের মধ্যে যে একটা অ্যান্টি হিরো একটা যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটাকেও কিন্তু এই ছবির মধ্যে খুব ভালোভাবে কাজে লাগানো হয়েছে, যেটা কিন্তু তুফানের ক্ষেত্রেও ছিল। এবং পাশাপাশি যেটা বলা দরকার সেটা হচ্ছে শাকিব খান এই ধরনের থ্রিলার ঘরানার ছবিতে যে নিজে কমফোর্টেবল, এবং অ্যাট দ্য সেম টাইম সোনাল চৌহানের সাথে যখন উনি ওই কাশির বিভিন্ন ঘাটের মধ্যে যখন রোম্যান্টিক সিনগুলো করছেন সেটাতেও যে উনি কমফোর্টেবল, সেটা কিন্তু এই ছবিতে উনি খুব ভালো করে দেখিয়েছেন। এবং তার বাংলা উচ্চারণ বা অন্যান্য অনেক কিছু ইমপ্রুভ করেছে, তার ডান্স, তার লুকস, তার যেভাবে তিনি মানে কস্টিউম ক্যারি করছেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক বেটার হয়েছে আগের তুলনায়। সেই জায়গা থেকে কিন্তু শাকিব খানকে একেবারেই কিন্তু এই ছবিতে কমজোর মনে হচ্ছে না। বাট স্টিল, ওয়াই দিস ফিল্ম ইজ নট ওয়ার্কিং, তার অনেকগুলো কারণ অবশ্যই বলতে হবে, এই ভিডিওর মধ্যে বলবো। তো প্রথম আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ছবিতে না কাস্টিংটা ভীষণ গড়বড়ে। প্রথমত সোনাল চৌহান, ভারতবর্ষে যার খুব একটা কোনো অডিয়েন্স বেস নেই, যার ছবি কিন্তু খুব একটা বেশি কিছু মানে নেই, মানে সেই অর্থে কিছু নেই প্র্যাকটিক্যালি। তো সেরকম একজনকে কাজ করা হয়েছে বলিউড থেকে, এবং ইদি কাবালকে নিয়ে যাওয়ার পরে যে রেসপন্সটা মানে বাংলাদেশে পাওয়া গেছিলো, সেই রেসপন্সের ছিটে ফোটাও কিন্তু পাওয়া যায়নি ওখানে, এবং এখানে তো পাওয়া যাবেও না। এবং এই সোনাল চৌহানের ক্যারেক্টারটা এতটাই মানে মানে এমনভাবে লেখা, যেখানে সোনাল চৌহান বেশি ডায়লগ বলার কোনো স্কোপই পাননি, তার কাছে স্কোপটা হচ্ছে শুধুমাত্র তিনি একটা বলা যেতে পারে আই ক্যান্ডি হিসেবে এখানে থেকেছেন। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে যে সুপারস্টারের কথা বলা হচ্ছে, যে ক্যারেক্টারটা রাহুল দেব প্লে করছেন, ফার্স্ট অফ অল ভারতবর্ষে আমাদের রাহুল দেব বাংলা ছবিও করেছেন, ম্যাক্সিমাম হিন্দি ছবি করেছেন যেখানে উনি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। তাকে এত সফিস্টিকেটেড ক্যারেক্টার, এরকম একটা ইম্পর্টেন্ট রোল, একেবারেই তাকে সুপারস্টার মনে হচ্ছে না থ্রু আউট দ্য সিনেমা। তা কখনও মনে হয় যে তার জন্য এরকম একটা ক্রেজিনেস, এরকম একটা ফ্যান বলা যেতে পারে এটা কোনো মতেই হতে পারে না। এই জিনিসটা একটা বিলিভের জায়গা দিয়ে ভীষণভাবে আঘাত লেগেছে। অন্তত ভারতবর্ষের মানুষ, বাংলাদেশে যারা মানে বাংলায় বসে যারা এপার বাংলায় বসে যারা সিনেমা দেখছেন, তারা কোনো মতেই কিন্তু রাহুল দেবকে একজন স্টার হিসেবে মেনে নিতে পারবেন না। তো এটা আমার আরেকটা জিনিস মনে হচ্ছে এই ছবির খামতি। ছবির কিন্তু আমি আবারও বলবো, ছবির কিন্তু ক্লাইম্যাক্স যথেষ্ট ভালো, ছবির 8 ঘন্টা 45 মিনিট শেষের দিকে যথেষ্ট ভালো, গল্পের মধ্যে যে মোচড়গুলো রয়েছে সেগুলো বেশ ভালো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছবিটা যেহেতু নন লিনিয়ার ফরম্যাটে এগিয়েছে ফার্স্ট হাফে, তো গল্পটা অনেক জায়গায় কনফিউজিং হয়ে গেছে। এই যে নন লিনিয়ার ফরম্যাট, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল, এবং সেই কারণে কোথাও গল্প বলতে গিয়ে কিন্তু কোথাও একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। দর্শক কিন্তু মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলছেন
যে কোন আলটিমেটলি কী হতে চলেছে সিনে বা কী চলছে, কোন টাইম লাইনে আমরা আছি, এই জায়গাটা কিন্তু খুব সমস্যা হচ্ছে এই ছবিটা দেখতে গিয়ে, স্পেশালি ইন দ্য ফার্স্ট হাফ। এর পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে এই ছবিতে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্রে কিন্তু কাজ করা হয়েছে পায়েল সরকারকে, যে পায়েল সরকার এখানে পুলিশের চরিত্রে অভিনয় করছেন। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি একটা কথা বলতে পারি, সেটা যে পায়েল সরকারকে কিন্তু এই ক্যারেক্টারটা একদমই মানাচ্ছে না ইনভেস্টিগেটিভ অফিসার হিসেবে। এবং পায়েল সরকারের যে এন্ট্রি, সেই এন্ট্রি কিন্তু এই ছবিতে সাকিব খানকেও দেওয়া হয়নি। দ্যাটস দ্য মোস্ট বলবো যে ইররিলেভেন্ট পার্ট অফ দিস ফিল্ম, যে সাকিব খানকে খুব নর্মাল একটা ক্যাজুয়াল ওয়েতে তাকে ইন্ট্রোডিউস করানো হলো, অথচ পায়েল সরকারকে একটা রীতিমতো একটা হিরোইক এন্ট্রি দেওয়া হলো এই ছবিতে, যেটা আমার মনে হয় একেবারেই ওয়ার্ক করে না। দর্শক সাকিব খানের ফ্যান বেস কিন্তু যায় সাকিব খানের এই আফতারটা দেখার জন্য, সেই আফতারটা কিন্তু ছবির স্টার্টিংয়ে একদমই মিসড আউট, যেটা শেষে গিয়ে অবভিয়াসলি উনি কভার আপ করেছেন অনেকটাই, বাট সেটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এই সব কিছু কারণ কিন্তু এই ছবির পিছনে দায়ী, এবং স্পেশালি বলবো ভারতবর্ষে কিন্তু এই ছবি চলার চান্সেস খুবই কম। আজকে যা রেসপন্স দেখলাম, আমাকে বাদ দিলে আর দুজন ব্যক্তি এই হলের মধ্যে ছিলেন, এবং সব মিলিয়ে বোধহয় গোটা 6 কি 8 এরকম কিছু একটা শো পেয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ফার্স্ট উইকের রেসপন্স কী হতে পারে। ফার্স্ট ডেতে আমার ডাউট আছে যে সমস্ত সিনেমা হলে নিয়েছে, দিনে 100টা টিকিট বিক্রি হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং এই ট্রেন্ড যদি থাকে, এটা তুফানের থেকেও বড় ফ্লপ হতে চলেছে ইন্ডিয়াতে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমার মনে হয় সাকিব খানকে ইন্ডিয়ান মার্কেট ধরার জন্য, ইন্ডিয়াতে যে ধরনের ছবি করতে হবে তাকে এই মার্কেটটাকে ধরার জন্য তাকে কিন্তু একবার রিথিঙ্ক করতে হবে। আর ইন্ডিয়াতে এই ধরনের গল্প বা এই ধরনের কনসেপ্টের উপর প্রচুর সিনেমা হয়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু একেবারেই আমাদের নতুন নয়। আমরা এই ধরনের থ্রিলার দেখেছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আবার এটার অ্যাকসেপ্টেন্স, এটাও একটা সমস্যা, যে এই ধরনের থ্রিলার বা এই ধরনের কাজ কিন্তু ওটিটিতে প্রচুর হয়, কিন্তু অন স্ক্রিন বাংলাদেশে কিন্তু এই ধরনের কাজ কম হয়। দ্যাটস দ্য মেন প্রবলেম উইথ দিস ফিল্ম, যে কারণে মানুষের অ্যাকসেপ্টেন্স পেতে অসুবিধা হচ্ছে। এবং সেই কারণে দরদ, আমি বলবো না যে খুব খারাপ ছবি, সাকিব খানের একদম জঘন্যতম ছবি, আমি একেবারেই বলবো না, বাট স্টিল দিস ফিল্ম ইজ নট গোয়িং টু সাকসিড। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল দরদ। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাবেন অবশ্যই। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।